ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হুঁশিয়ারি এনসিপির। দলগুলোর ঐক্য না থাকলে আরেকটা 1-11-এর শঙ্কা। প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় জনগণ, বললেন তারেক রহমান। স্লোগান নির্ভর রাজনীতি পরিহারের আহ্বান। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন, কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ। না ভোজ ফেরায় বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া। স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার সুযোগ নেই। হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদনে ট্রাইব্যুনালের না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেছেন নির্বাচন হলে জুলাই শহীদদের ফিরিয়ে দিতে হবে। হুমকি দিয়েছেন ফের আয়না ঘরের চেষ্টা করা হলে ডিজিএফআই এর হেডকোয়ার্টারও ভেঙে দেয়ার। আর এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেনের শঙ্কা হলো, রাজনৈতিক দলগুলোর ঐক্য যদি না থাকে তাহলে আসতে পারে আরেকটি 1-11। আমাদের সমবয়সী এক আয়োজনেই প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, যেখানে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি আর জনস্বার্থে সহাবস্থানের বার্তা। দিল্লি কলকাতার বয়ান দিয়ে বিভাজনের রাজনীতি অব্যাহত থাকবার অভিযোগ বক্তাদের কণ্ঠে। প্রত্যাশা, দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা। গোয়েন্দা সংস্থার কঠোর সমালোচনা করে সংস্কারের দাবি জানায় এনসিপি। বিচার ও সংস্কার বাদে ফ্যাসিবাদী সংবিধানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন দলের নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে। তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে, কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের কথা মনে করিয়ে দেন এনসিপির সদস্য সচিব। 14 দল ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। আর জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে না পারলে আসবে আরও একটি 1-11। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এর আগে জাতীয় যুব শক্তি ঘোষণা করে 7 দফার যুব ইশতেহার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন স্লোগান নির্ভর রাজনীতি পরিহারের। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আলোচনা অনুষ্ঠান। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে তরুণদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার উৎসাহ দেন তিনি। আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না। স্লোগান নির্ভর রাজনীতি পরিহার করে পরিবর্তনের তাগিদ দেন তারেক রহমান। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, প্রতিশোধ, প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে বিএনপি। যেসব প্রকল্প নতুন কর্মসংস্থান বা জব অপরচুনিটি তৈরি করতে সক্ষম হবে, সেই ধরনের প্রকল্পকে সহজ শর্তে সরকারের পক্ষ থেকে কিভাবে
ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়টি আমাদের সার্বিক বিবেচনার মধ্যে রয়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পেপাল সহ অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের সাথে দেশকে সংযুক্ত করার আশ্বাসও দেন তারেক রহমান। যে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে আছে, এই সুবিধাটা যাতে চালু করা যায়। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবার থাকছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএসসির সৌজন্যে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের খবর। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এর আগে প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, মালয়েশিয়া। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। এরপর দুই সরকার প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক। বিনিময় হয় 3টি নোট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের নেতারা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন তিনি। উদ্বেগ জানান রোহিঙ্গা সমস্যা নিয়ে। Professor Mohammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তব্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ির মতো উল্লেখ করেন। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে। তিনি আরও জানান, আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. 3 দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়ার অর্থনীতির পিছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান যে অতুলনীয়, সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সমঝোতা সইয়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। সম্রাট হোসেন, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, প্রধান উপদেষ্টার 3 দিনের সফরের দ্বিতীয় দিন, আরও বেশ কিছু কর্মসূচি তার রয়েছে। একটু জানতে চাই, যদি ছোট করে বলেন। কিন্তু আমরা পথে প্রান্তরে বাংলাদেশের পথে কুয়ালালামপুর কিংবা পুত্রজায়াতেও সকাল থেকে কিন্তু সেই কর্মসূচি শুরু হয়। এই দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাতের পর সেখানে 5টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া 3টি নোট বিনিময় হয়। তার পাশাপাশি কিন্তু এরপরই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রতিনিধি দলটি মালয়েশিয়া এই মুহূর্তে অবস্থান করছেন, তাদের নিয়ে কিন্তু বাংলাদেশি যেহেতু এখানে প্রবাসীর সংখ্যা, সেই সংখ্যাটি অনেক, সেক্ষেত্রে এই বাংলাদেশিদের সাথেও তিনি সাক্ষাৎ করেন। এছাড়া বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে অর্থাৎ কুয়ালালামপুরে, তাদের উদ্যোগে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। সবশেষ বলা যেতে পারে যে এই মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে এক ধরনের উন্মাদনা কিংবা উৎসবের আমেজ বিরাজ করছে, সেটি কিন্তু একেবারে স্পষ্ট। আমরা সারাদিন এই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু প্রবাসীদের সাথে কথা বলি, কিন্তু আমরা সেটি বুঝতে পেরেছি। এছাড়া যদি আরো কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই সফরকে ঘিরে কিন্তু বিশেষ করে যে মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণের যেই আভাস পাওয়া যাচ্ছে, সেটিতেও কিন্তু আমরা এই কিছু সময় আগে, অর্থাৎ এই মালয়েশিয়ার সময় রাত 10টায় কিন্তু এখানে প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু এখানে
সাংবাদিকদের উদ্দেশ্যে এখানে ব্রিফিং করেছেন, সেখানেও কিন্তু তিনি নানান বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে যে দুদেশের সম্পর্ক সেটির কথা বলছেন, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে এটিও জানিয়েছেন। একই সাথে কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্ট করে যদি বলি, যে এখানে যে প্রবাসীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে এখানকার কর্মী, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে কাজের খোঁজে বা কাজের উদ্দেশ্যে এসে থাকেন। তাদের কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন তারা বিভিন্ন ধরনের জটিলতায় কিংবা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, সেগুলো সমাধানের উদ্যোগে কিন্তু সরকারের তরফ থেকে বাংলায়, অর্থাৎ যারা পড়াশোনা কম জানেন কিংবা স্বল্প শিক্ষিত, তাদের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ নিষ্পত্তির বিষয় বলা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে এখান থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে আজকে সারাদিনই হচ্ছে যে সব বৈঠক হচ্ছে ইতিবাচক। তো এই ছিল ইমতিয়াজ। অনেক ধন্যবাদ সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি সবশেষ খবর জানাচ্ছিলেন। সম্রাট হোসেন সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে এখন থেকে যে কোনো সমস্যায় বাংলায় অভিযোগ করতে পারবেন মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা। রাতে কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মালয়েশিয়াগামী কর্মীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীর মধ্যে 8,000 বাংলাদেশি নিবন্ধন করেছেন। আরও বলেছেন যে বৈঠকে অনিয়মিত প্রবাসীদের সমস্যা সমাধানে আলোচনা করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে এ দেশে কাজে লাগানোর চেষ্টা চলছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু রেজাল্টও পেয়েছি ভালো, যাতে আমাদের মাইগ্রেন্টরা ওয়েলফেয়ার পান, তাদের প্রতি যাতে অন্যায় না করা হয়, তারা যেন বঞ্চনার শিকার না হন। এই কাজগুলো খুব আমরা অনেক নিবিড়ভাবে করছি, কিন্তু যেটা হচ্ছে যে এটা অনেক পুরনো সমস্যা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ, এমন প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তবে না ভোট ফেরাই মিশ্র প্রতিক্রিয়া তাদের। এমন বিধানে আবারও ডামি নির্বাচনের আশঙ্কা তাদের। আশকিন প্রেসের রিপোর্টে বিস্তারিত। দেশে নির্বাচন পরিচালনার জন্য যতগুলো আইন আছে তার মধ্যে মূল আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও। 1972 সালে প্রণয়ন করা এই আদেশ পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। এই আদেশটি পরিবর্তনের জন্য আবারও উদ্যোগ নেওয়া হয় বর্তমান সরকারের আমলে। সোমবার প্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যার অনেকগুলোই বিগত দিনে আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন এর ফলে নির্বাচন সুষ্ঠু হবার পথ মসৃণ হবে। এই যে চেঞ্জগুলো করা হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই নির্বাচনটাকে ট্রান্সপারেন্ট এবং ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর কি আপনি একটা আসনে বন্ধ করলেন, তখন যেটা হয় যে ওই আসনে তো আবার নির্বাচন করবেন। যখন করবেন তখন এটা আরও সমস্যা তৈরি করতে পারে। তখন যারা এখানে হারবে তারা হয়তো আরও 10 গুণ শক্তি নিয়ে আবার এখানে ব্যাক করতে পারে। সুতরাং এটা সামগ্রিকভাবে রেজাল্ট যে বাতিল করে দেওয়া, আমি মনে করি যে এটা যথার্থ। তবে নির্বাচন বিশ্লেষক জেসমিন তুরির মতে না ভোট বৈষম্য তৈরি করতে পারে। তবে আরপিও প্রয়োগের উপর নির্ভর করছে এর সফলতা। সাধারণ নির্বাচনে এক অংশের জন্য না থাকছে, আর এক অংশের জন্য না থাকছে না ব্যালট পেপারে, তাতে অনেক ক্ষেত্রে ভোটাররা কনফিউজড হয়ে পড়বে। না ভোট থাকবে জানলে ওই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যার হওয়ার কথা তিনি একজন দামি এক বা একাধিক দামি ক্যান্ডিডেট দাঁড় করায় ফেলবে। তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক মাত্রায় প্রশ্নের মুখে পড়ে যাবে। বিশ্লেষকদের মতে নির্বাচনী পরিবেশ এমন হওয়া উচিত যাতে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, প্রার্থীরা যেন নির্ভয়ে নিজের মনোনয়ন দাখিল করতে পারেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বিদেশি পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের 4 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 3টায় শুরু হওয়া বৈঠক চলে পৌনে 1 ঘন্টা।
বৈঠকে নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিকে ইসি জানিয়েছে আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫,০৯৮টি, ভোট কক্ষ ২,৮০,৫৬৪টি। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯,৩১,১৩১ জন।